টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান, লিডার্স ক্যাটাগরিতে অবস্থান 16তম। জ্বালানি তেলের মজুদ থাকায় 2 মাস সংকট হবে না বলছে জ্বালানি বিভাগ। চলতি মৌসুমে স্বাভাবিক থাকবে সেচ কাজ সম্পূর্ণ, জানিয়েছে কৃষি বিভাগ। মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর কুষ্টিয়ার কুমারখালীতে ভুয়া চিকিৎসক আটক, জেল জরিমানা সহ চেম্বার সিলগালা। এবং চীনা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করেছে ইরান, জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। হরমুজ নিয়ে ইরানের নতুন প্রস্তাব। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহারিমা। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইমের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বুধবার 2026 সালের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির ওই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী। এতে লিডার্স ক্যাটাগরিতে 16তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই স্বীকৃতির মাধ্যমে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে টাইম। জ্বালানি তেলের যে মজুত রয়েছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বুধবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে জ্বালানির দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। দেশে এই মুহূর্তে 1,01,000 মেট্রিক টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,211 টন পেট্রোল, 77,546 টন ফার্নেস অয়েল এবং 18,223 টন জেট ফুয়েল মজুত রয়েছে। সচিবালয়ে তেলের মজুদ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। বলেন, আগামী 2 মাসেও দেশে জ্বালানি সংকট হবে না। ফুয়েল অ্যাপের মাধ্যমে এখন 7টি পাম্প থেকে তেল নিতে পারছেন মোটরসাইকেল চালকরা। আগামী সপ্তাহে এই তালিকায় যুক্ত হবে আরও 7টি পাম্প। যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নাই। ইতিমধ্যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় 1,10,000-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও 7টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব। এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না, তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক দরবারে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি মব নয়, বরং পূর্ব পরিকল্পিত ঘটনা। আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি, বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে সহিংস ঘটনাগুলোর তদন্তের কথা উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, হাম প্রতিরোধে বিগত সরকারের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই এট এনি কস্ট। আমরা কারা কারা দায়ী, কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন তথ্য উপদেষ্টা। এগুলো অপরাধ, সেগুলো অপরাধ হিসেবে ট্রিটেড হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে ডিজেলের অভাবে কৃষকদের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল না পাওয়ায় কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে, দেশে মজুদ থাকা ডিজেল দিয়েই চলতি মৌসুমের সেচ কাজ সম্পন্ন করা সম্ভব। আর সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের জ্বালানির ব্যবস্থার কথা জানায় জেলা প্রশাসন। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন।
জামালপুর সদর উপজেলার জামিরের চরে ধানসহ বিভিন্ন ফসলের মাঠ এটি। বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ফসল উৎপাদনে এখানকার কৃষকদের একমাত্র ভরসা ডিজেল চালিত সেচ পাম্প। এই অঞ্চলের 12 একর জমিতে ধান, ভুট্টা সহ গ্রীষ্মকালীন ফসল চাষ করছেন কৃষকরা। এইসব জমিতে সেচ দিতে প্রতিদিন প্রায় 10 লিটার ডিজেল প্রয়োজন। ঠিকমতো তেল না পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এতে কৃষকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। লাগবে তেল 10 লিটার হয় না, তেল পাইতেছি আমি 3 লিটার। আমি তেল না পাইলে খেতে কেমনে আমি পানি দিব? 10-12 একর জমি আবাদ করছি, পানি বেরাইতাছি না। এই তেল বাগারে আমাদের গ্রামে আরো অনেক মনে হয় যে মাসের জমিগুলো ফাইটে গেছে গা, ধান হইতাছে না। সরকারকে আবেদন, আমার তেল না দিলে আমার জমিন ফাইটে, মাঠ আমার ফাইটে গেছে গা, ধান ক্ষেত ফাইটে গেছে, বের হয়েছে। এখন যদি কেরোসিন আপনারা না দেন তাহলে আমরা কিভাবে করব, ধান আবাদ করে নেব? তবে কৃষি বিভাগ জানায় জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে চাষিদের ডিজেলের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবার মিলে যৌথভাবে ডিজেল চালিত যে মালিক যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা নিয়মিত ডিজেল সরবরাহ করে যাচ্ছি এবং সেচ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছি। আর সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের জ্বালানির ব্যবস্থার কথা জানায় জেলা প্রশাসন। সকল প্যাক পয়েন্ট ডিলার এবং এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে আমাদের কৃষকরা জ্বালানি পেয়ে থাকে। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে তারা যে পরিমাণ বরাদ্দ পাচ্ছে সেখান থেকে যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে কৃষকদেরকে দেওয়া হয়। জেলা সদর সহ 7টি উপজেলায় ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে 28,103টি ও বিদ্যুৎ চালিত রয়েছে 25,065টি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এদিকে চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মেম্বার শাহিনুরের বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল 1000 লিটার ডিজেল। অন্যদিকে গণমাধ্যম কর্মীদের তৎপরতায় কালোবাজারে ক্রয়কৃত 800 লিটার ডিজেল জব্দ করেছে কাশীনাথপুর ফাঁড়ি পুলিশ। এ সময় ডিজেল বহনকারী 2 জন ভ্যান চালককে আটকপূর্বক হেফাজতে নিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে কাশীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুল আলম। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয় 1108 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে এমন তথ্য। এদিকে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর চাপ বাড়ছে। ঢাকার বাইরে থেকে অনেক রোগী ভর্তি হচ্ছে বিশেষায়িত এই হাসপাতালে। প্রতিনিধিদের সহায়তায় এমআর আসাদের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে। চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালে 39 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে খুলনা বিভাগে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হাম। কয়েকদিনের ব্যবধানে এই বিভাগের 10 জেলায় ভর্তি রোগীর সংখ্যা প্রায় 1100। মৃত্যু হয়েছে 9 জনের। রোগীর ভিড় বেশি, সেই তুলনায় আমাদের বেডের একটু হইলেও শর্টেজ আছে। তার আমরা চেষ্টা করছি সব রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। আইসোলেশন বেড ওই রিলেটেড না, পর্যাপ্ত চিকিৎসক, নার্স সবাইকে ওখানে ডিউটি দিয়েছেন যাতে কোনো রকম সমস্যা না হয়। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হামের উপসর্গ থাকা অনেক শিশুকে নিয়ে ঢাকার বাইরে থেকেও এই হাসপাতালে ভিড় করছেন বাবা মা। আমার বাসা উত্তরাতে। আমি উত্তরা থেকে প্রথমে 1 নম্বরে গেছি, 2 নম্বর শিশু হাসপাতাল শ্যামলী গেছি, সরদ্দিতে গেছি, ইভেন আমাদের আলোকে গেছি, আমাদের পরিচিত যে সিনসিন জাপান ওখানে গেছি, এই এলার্জিয়ারতে গেছি, মাতৃ সেবা গেছি, সর্বশেষ এখানে আসছি। এবার আপনি বলেন যে এমন একটা ব্যবস্থা চলতেছে, আমি 5000 টাকা মনে করেন গাড়ি ভাড়া দিছি একদিনে। যদি আমি জানতাম যে এখানে চিকিৎসা পাওয়া যায়, সরকারের ভাবে বলতো যে এখানে চিকিৎসা পাওয়া যায়, আমার কিন্তু এত টাকা খরচ হইতো না। প্রথম জ্বর আসছিল, জ্বরের থেকে পরে পাতলা ফায়ানার সাথে এর পরে বাইরে আপনার মুখে গাও, পায়খানা রাস্তা দিয়ে গাও এবং ঠান্ডা কাশি, অনেক জামালাটার ভিতরে ধরে লাগছে। পরে ঢাকা নিয়ে আসলাম। জ্বর, তারপরে যে হাম বেরিয়েছিল শরীরে, তারপরে যে কাশি, বমি, একদমই খাবার খাইতো না। এর জন্য পরে হসপিটালে আনছি। হাসপাতালে জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ হাম রোগীর স্বজনদের। তারা বলেন চিকিৎসক, নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ।
ট্রাফিক সচেতনতার অংশ হিসাবে ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম 2026 শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বুধবার বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক নিয়মকানুন বিস্তারিত আকারে তুলে ধরেন। রাস্তায় গাড়ি, রিকশা ও মানুষ সহ বিভিন্ন যান কিভাবে চলাচল করবে সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে। আমরা এখন থেকেই সচেতন না হই, ভবিষ্যতে আমরা আসলে ট্রাফিকটাকে ম্যানেজই করতে পারবো না। তো এই জন্য আমরা স্কুলের বাচ্চাদের বেছে নিয়েছি, কারণ তারাই তো ভবিষ্যতে নেতৃত্ব দিবে। আমরা চাই যে প্রত্যেকটি কারিকুলামে যেন এটি অন্তর্ভুক্ত হয়, সেটি বাংলা, ইংরেজি মাধ্যম সকল মাধ্যমেই যেন এটিকে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এটি এখন আর শুধু জানার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের ট্রাফিক সচেতনতা এটা অবশ্যই কারিকুলামে আসা উচিত। মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবশেষে কুষ্টিয়ার ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বেলগাছি বাজারে অভিযান চালিয়ে ডাক্তার পরিচয় দেওয়া ইব্রাহিম খলিল্লাকে আটক এবং 1 বছরের জেল জরিমানা সহ তার চেম্বার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পার্থসারথী ঘোষের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। কুষ্টিয়ার একটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র 3 মাসের RMP প্রশিক্ষণ নিয়ে নামের আগে লেখেন ডাক্তার পদবি। এলাকায় খুলে বসেছেন ব্যক্তিগত চেম্বার, ব্যবহার করছেন সিল ও প্যাড। এভাবেই 3 বছর ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বেলগাছি মেডিকেল হলের মালিক হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ডাক্তার না ভাই, এটা আসলে ছাপানোর সময় ভুল করা হয়েছে। অভিযুক্ত ওই ভুয়া চিকিৎসকের প্রতারণার শিকার হয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী 9টি পরিবার। এই অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুমারখালী উপজেলা সহকারী কমিশনার নাভিদ সারওয়ার। জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে প্রতারণা করেছেন তিনি। ইব্রাহিম খলিলুল্লাহর মতো আর কেউ যেন ভুয়া ডাক্তার সেজে ভবিষ্যতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, যার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় ভোক্তা অধিকার আইনে, এবং তার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। চলতি বছরের এপ্রিলের 14 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 160 কোটি 70 লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 19,605 কোটি 40 লাখ টাকা। এর মধ্যে গেল 2 দিনে প্রবাসী আয় এসেছে 2,086 কোটি 20 লাখ টাকা। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গেল বছরের এপ্রিল মাসের প্রথম 14 দিনে প্রবাসী আয় এসেছিল 128 কোটি 40 লাখ ডলার। এই হিসাবে মাসিক ভিত্তিতে প্রবাসী আয় বেড়েছে 25.2%। অন্যদিকে চলতি অর্থ বছরের 1 জুলাই থেকে 14 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে 2,781 কোটি 60 লাখ ডলার। গেল অর্থ বছরে 1 জুলাই থেকে 14 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল 2,306 কোটি 90 লাখ ডলার। এ সময় প্রবাসী আয় বেড়েছে 20.6%। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করেছে ইরান। 2024 সালের শেষের দিকে ইরান গোপনে চীনের একটি গুপ্তচর স্যাটেলাইট সংগ্রহ করে। এই স্যাটেলাইটের সহায়তায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, TEE নামের এই স্যাটেলাইটটি চীনের আর্থ-আই কোম্পানি তৈরি ও উৎক্ষেপণ করেছে। চীন থেকে মহাকাশে পাঠানোর পর এটি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অধিগ্রহণ করে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে তেহরান। এই প্রস্তাবে বলা হয়েছে, একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারলে হরমুজ প্রণালীর ওমান অংশে থাকা আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজগুলো কোনো ধরনের আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে পারবে। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাত ও বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় নমনীয়তার ইঙ্গিত। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। নববর্ষ বরণ উৎসব সাংরাইয়ের জলকেলিতে মেতে উঠেছে বান্দরবান
পার্বত্য জেলার মারমা সম্প্রদায়। জেলা শহরের রাজার মাঠে জলকেলিতে মেতে ওঠেন তারা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রী পানি বর্ষণ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় অনুষ্ঠানের সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসবগুলো কেবল আনন্দ আয়োজনের মাধ্যম নয়, বরং এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। 16 এপ্রিল রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের মাধ্যমে শেষ হবে সাংরাই অনুষ্ঠান। আমাদের শেষ দিনে যে বান্দরবানে যে 11 জনগোষ্ঠী বৈচিত্র্যময় যে রঙিন সংস্কৃতি ধারণ করে সেই জনগোষ্ঠীর নৃত্য এবং সঙ্গীত এবং সাথে আমাদের বাঙালি শিল্পীদের সুন্দর সাবলীল এবং আমাদের যে উন্নত মানের যে তাদের গুণ রয়েছে আমাদের শিল্পীদের, সেটা পরিবেশন করার আমরা এই মঞ্চে আমরা সুযোগ করে দেব এবং আপনারা দেখবেন সম্প্রীতির সাংরাই। বরিশালের বাবুগঞ্জে 2300 লিটার জ্বালানি তেল, 3000 লিটার ভোজ্য তেল ও প্রায় 400 এলপিজি গ্যাস সিলিন্ডারে অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে মোট 85,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উপজেলার 2টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় মনির সর্দারকে 10,000 টাকা, নতুনহাট এলাকায় এসএ কর্পোরেশন প্রতিষ্ঠানকে 50,000 টাকা, রহমতপুর ইউনিয়নের SM ট্রেডার্সকে 25,000 টাকা জরিমানা করা হয়। ভারত থেকে আসা হনুমানের উপদ্রবে অতিষ্ঠ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ধর্মদহ গ্রামবাসী। পেটের ক্ষুধায় এসব হনুমান ভুট্টা, কলা, পেয়ারা ও শাক সবজির ক্ষেত সহ নষ্ট করছে ফসলি জমি। প্রতিকার হিসাবে কৃষকেরা গুলতি ও তীর ধনুক ব্যবহার করলেও খুব একটা লাভ হচ্ছে না। মানজারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে ধর্মদহ গ্রামে 6 থেকে 7 বছর আগে ভারত থেকে কয়েকটি হনুমান এসেছিল সীমান্তের মাথাভাঙ্গা নদী পেরিয়ে। প্রথম দিকে গ্রামবাসীর কাছে হনুমান আনন্দের ও দর্শনীয় প্রাণী হলেও এখন এগুলোর অত্যাচারে অতিষ্ঠ তারা। বন জঙ্গল না থাকায় প্রাকৃতিকভাবেই হনুমানের কোনো আবাসস্থল নেই। বাঁশবাগান অথবা বড় গাছে অবস্থান নিলেও ক্ষুধা পেলে সুযোগ বুঝে হানা দিচ্ছে ক্ষেতের ছোলা, কলা, ভুট্টা, পেয়ারা, আমসহ সকল ফসলে। নিজে খাওয়ার পাশাপাশি নষ্ট করছে অনেক ফসলাদি প্লাস এই যে যেমন হচ্ছে আম টাম দেখছেন, এই ফল ফলালি যেটাই আছে না কেন তারা বিনিষ্ট করাতে এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ভুট্টার কান সব ভাঙ্গি খামসুর করে ফেলছে, খাইছে একটা কিন্তু ভাঙ্গি খামসুর করে ফেলছে। শুধু তাই নয়, সুযোগ বুঝে ঘরে ঢুকে নষ্ট করছে সবকিছু। রান্না করা খাবারের পাতিল নিয়ে গাছের মগডালে বসে খাওয়া এখন নিত্যদিনের ঘটনা। টিনের ঘরগুলাকে লাফালাফি করে ভেঙে 1 বছরের বেশি একটা টিন যাচ্ছে না। যদি হনুমান অন্য কোথাও নিয়ে গিয়ে তার হেফাজত করা কিংবা সরকার বন মন্ত্রণালয়ের বিভাগ থেকে একত্রিত করে কোনো অভয়ারণ্যে যদি ছেড়ে দিয়ে আসতো। তারা আমাদের পরিবেশেরই একটি অংশ, তাদের উত্তপ্ত করা যাবে না। তারা নিজে থেকে একসময় চলে যাবে, এমন মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরা আমাদের পরিবেশের অংশ, এদেরকে উত্তপ্ত করা যাবে না। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিভাগীয় বনকর্তা মহোদয় এবং সহকারী বন সংরক্ষক মহোদয় তৎপর আছেন। এসব ভারতীয় হনুমানের অত্যাচার থেকে নিজেদের ও ফসলি জমি রক্ষা করতে তাদের খাবার ও বনাঞ্চলের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। কম সময়ে লাভজনক হওয়ায় অন্য ফসল ছেড়ে তরমুজ চাষে ঝুঁকছেন পিরোজপুরের কৃষকরা। তবে উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করেছে কৃষকদের। এদিকে লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে ঝালকাঠিতে তরমুজের বাণিজ্যিক আবাদ বাড়াচ্ছে। মৌসুমের শুরুতে প্রয়োজনীয় সার ওষুধের সংকট কাটিয়ে উঠলেও নতুন করে তেল সংকটে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। নুরুদ্দিন ও রুহুল আমিন রুবেলের প্রতিবেদনে, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দক্ষিণাঞ্চলের উর্বর মাটি আর অনুকূল আবহাওয়ায় পিরোজপুরে ব্যাপকভাবে বাড়ছে তরমুজ চাষ। জেলার উপজেলায় বিস্তীর্ণ জমিতে এখন সবুজ তরমুজের সমারোহ। এবছরে জেলায় 396 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে 36 কোটি টাকা। 1 বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হচ্ছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা।
ফলন ভালো হলেও পরিবহন খরচ ও মধ্যস্বত্বভোগীদের কারণে কমে যাচ্ছে লাভের পরিমাণ। আমাদের এখানে কোনো কেজিও বিক্রি হচ্ছে না, মনো হিসাবে বিক্রি হচ্ছে না, এটা আরো আলাদাই সিন্ডিকেট করছে। কৃষি অফিস জানা তাদের কোনো সহানুভূতি পাইনি আমরা, এখন আমাদের তো অনেক লস। বাজারে সরবরাহ বেশি থাকায় দামেও পড়েছে প্রভাব। তাই আধুনিক পদ্ধতি ও সরাসরি বাজারজাতকরণ বাড়লে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। পিরোজপুর জেলায় এবছর ৩৯৬ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর থেকে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা বিক্রি হবে। এদিকে গত ৩-৪ বছর ঝালকাঠিতে তরমুজের বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে। লাভজনক হওয়ায় জেলার রাজাপুর, নলছিটি ও সদরের চরাঞ্চলে বেশিরভাগ কৃষকই এবছর উৎসাহিত হয়ে আবাদ করে তরমুজ। তবে তেল সংকটে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এদিকে যে হইছে আমি সাইজ মতনই আছে আর কি, পানি কেজি দিলে ভালো। তেল তুলা পাই না, এত আমাদের পিছনে আছি। দামটা ভালো পাই তাহলে আমরা 1.5 কোটি টাকা বেচতে পারবো। ঝালকাঠিতে প্রতি বছরই তরমুজের আবাদ বাড়ছে। তরমুজের ভালো দাম পেলে কৃষকরা লাভবান হবে বলে জানায় কৃষি বিভাগ। তরমুজ চাষের জন্য যে কারিগরি পরামর্শগুলো দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে তরমুজের প্রসেসিং করে আমরা যেন আরো উন্নত মানের বিভিন্ন খাদ্য উপাদান তৈরি করতে পারি। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় 127 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কোঅর্ডিনেশন সভা হয়েছে। সারা দেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পার্বতীপুরে বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির 3 কর্মকর্তার সাথে জ্বালানি তেল পেট্রোল পাম্প ও মালিক পক্ষের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিশুদের হাম রুবেলা প্রতিরোধ কর্মসূচি সফল করতে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে। 6 দফা দাবিতে রাজশাহী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জেলা পরিষদের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। সাতক্ষীরা তালা উপজেলায় 50 জন গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্টেক হোল্ডারদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। নীলফামারীতে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রাজশাহীতে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা 2026 উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভিন। রাজশাহীর পবায় 11 বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারে ইউনিয়ন বিএনপি সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। পিরোজপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। ময়মনসিংহ প্রেস ক্লাবে একই এলাকার এমপি ও বিএনপি নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মির্জাপুর মিনি স্টেডিয়ামে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ডলবিন্দু বনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে খরচে দিশাহারা অভিভাবকেরা, হাম ও হামের উপসর্গ নিয়ে 2 দিনে আরও 12 শিশুর মৃত্যু।
টাইমের 100 প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। জামায়াত নেতার হুকুমে পীরের দরবারে হামলা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের ওপর চেপেছে, বলছেন প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় তারেক রহমান। হরমুজে চলছে যুক্তরাষ্ট্রের অবরোধ, আরও 3 বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের। সমকাল শিরোনাম করেছে, ডিসি নিয়োগের তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। গ্রামে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে। কৃষক কার্ডের যুগে দেশ, 5 বছরে পাবেন 2,75 লাখ কৃষক, খনন হবে 20,000 কিলোমিটার খাল। যুগান্তর শিরোনাম করেছে, বিরোধী দলের আন্দোলন, কৌশলে মোকাবেলা করবে বিএনপি। বাজেট 2026-27 জমির বাজার মূল্যে দিতে হবে সম্পদ কর। The Daily Star. Fuel fertilizers imports government needs $2.61 billion extra until June. Diplomatic bid to end war gains momentum. Pak Army chief lands in Tehran as rivals acknowledge back-channel talks. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। লিডার্স ক্যাটাগরিতে অবস্থান 16তম। জ্বালানি তেলের মজুদ থাকায় 2 মাস সংকট হবে না, বলছে জ্বালানি বিভাগ। চলতি মৌসুমে স্বাভাবিক থাকবে সেচ কাজ, আশা কৃষি বিভাগের। মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর কুষ্টিয়ার কুমারখালীতে ভুয়া চিকিৎসক আটক, জেল জরিমানা সহ চেম্বার সিলগালা। এবং চীনা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিকে নিশানা করেছে ইরান, জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। হরমুজ নিয়ে ইরানের নতুন প্রস্তাব। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।